পৃথক রাজ্যের দাবি আমার সাংবিধানিক অধিকার। এই দাবি থেকে পিছিয়ে আসার মানুষ আমি নই। জনগণ না চাইলে রাজ্যসভার সাংসদ পদও ছেড়ে দিতে পারি। লোকসভা নির্বাচনের আগে পৃথক রাজ্যের ইস্যুতে ফের সুর চড়ালেন অনন্ত মহারাজ। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের এই মনোভাব পদ্ম শিবিরের জন্য অশনি সংকেত চলতি লোকসভা নির্বাচনে। উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মধ্যে বেশ জনপ্রিয় গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো অনন্ত মহারাজ 2019 সালের লোকসভা নির্বাচনে এবং 21-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির ভালো ফলাফলের পেছনে অনন্ত মহারাজের হাত আছে বলে মনে করা হয়। উত্তরের এই রাজবংশী ভোট ব্যাংক ধরে রাখতেই বিজেপি অনন্ত মহারাজকে রাজ্যসভার সাংসদ করেছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। কিন্তু 24-এর লোকসভা নির্বাচনের মধ্যেই আলাদা রাজ্যের ইস্যুতে বেসুরো গেরুয়া শিবিরের এই রাজ্যসভার সাংসদ সোমবার মা ভবানী কমিটির ডাকে শিবচণ্ডী পুজোয় অংশগ্রহণ করতে সুদূর কোচবিহার থেকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ছুটে আসেন অনন্ত মহারাজ। রাজবংশী সম্প্রদায়ের এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত অনন্ত মহারাজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পৃথক রাজ্যের দাবিতে তার মনোভাব স্পষ্ট করেন। পাশাপাশি এটাও জানান, ব্রিটিশ শাসনে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 290 ধারায় আলাদা রাজ্য হিসেবে কোচবিহারের ভারত ভুক্তি হয়েছিল। এদিন শ্রী মহারাজ আর কি বলেছেন শুনুন। আজকে আগমনের কারণ এখানে হচ্ছে ওই মা ভবানী পুজো হয়েছে, ব্লকে কয়েকটা ব্লকে করেছে, হ্যাঁ, তারা আমাকে অনুরোধ করেছে, মহিলারা করেছে, সেহেতু এই আমি মা ভবানী কমিটির নিমন্ত্রণে আমি এখানে এসেছি। মহারাজ, একটু ধর্মের থেকে আমরা একটু রাজনীতিতে যাই। রাজ্যসভার সদস্য কিছুদিন আগে যে রাজ্য নিয়ে আপনি আলাদা রাজ্য চেয়েছিলেন এই উত্তরবঙ্গকে, সেটা নিয়ে আপনি একটু ক্ষোভ প্রকাশ করেছেন জনসম্মুখে এবং সাংবাদিকদের সামনে। না, যেটা আমি শুনেছি, যা আমাকে বলেছে সেই কথা বলছি, আমি তো মিথ্যা বলতে পারবো না। এতদিন আমি যা বলেছি সব সত্য বলেছি, আমি কোনোটা মিথ্যা বলি না। আমার স্পিচে যা আপনারা পেয়েছেন, যত ইউটিউবে যতগুলো পেয়েছেন, সব সত্য কথাই বলেছি। আর আমি তত্ত্ব সহকারে বলি, যত কথা বলি তত্ত্ব সহকারে বলি, আমি কোনোটা মিথ্যা বলি না। এখন কথা হলো, আমাকে যা বলেছে, তো যেহেতু লোক আমাকে বিশ্বাস করে, হ্যাঁ, সেহেতু যেটা ওখানে আমি শুনেছি, আমাকে যা বলেছে সেটাই বলেছি। হ্যাঁ, বলেছেন যে আলাদা রাজ্য সম্ভব নয়, সেটা কে জানিয়েছেন, কে দিয়েছেন? এখানে অমিত শাহ বলেছে। অমিত শাহ বললাম, আপনি কি এই বার্তা নিয়ে গেছিলেন যে রাজ্যের ব্যাপারে কথা বলতে গেছিলেন? হ্যাঁ, আমি আগে হয়েছে, বিষয়টা আগে কথা হয়েছে, ওই ইলেকশনের বা পার্লামেন্ট সেশন চলাকালীনে, তখনই এটা কথা হয়েছে। মহারাজ, সৌমেন রায় বিজেপি থেকে জিতেছিল, তারপরে তৃণমূলে চলে গেল উন্নয়নের দোহাই দিয়ে, আবার কিসের দোহাই দিয়ে চলে আসলো যে বিজেপিতে, এবং শুভেন্দু অধিকারী বললেন যে অনন্ত মহারাজের আন্ডারে থেকেই উনি কাজ করবেন আগামী দিন। কিন্তু আজ পর্যন্ত সৌমেন রায় বিজেপিতে ঢোকার পর তাকে আর কালীগঞ্জের মাটিতে দেখা গেল না। কে কি কথা বলছে সেটা তো আমি জানি না। এটা এরকম কি কোনো কথা হয়েছিল যে সৌমেন রায় আপনার সঙ্গে আপনার অনুমতির সাথে বা আপনার? না 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 না, এরকম কথা না, এরকম কোনো কথাই হয় না। আমার সৌমেন রায়ের সাথে আমার এরকম কোনো কথা হয়নি। আপনার সঙ্গে কি আছে কোনো সম্পর্ক এখন? উনি তো আপনার কথা তো বলেন। হ্যাঁ, আপনার সাথে এখন যোগাযোগ হচ্ছে? না না। মহারাজ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে দেখা গেল, যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছে, যে রাজবংশীদের বা এসসি এসটিদের ভাতা, যেটা লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সেটা 1000 টাকা থেকে 1200 টাকা হয়ে গেল। কি বলবেন মহারাজ? না, দেখুন, এই গভর্নমেন্ট স্কিমের বিষয়ে আমি বলতে পারছি না। যার যেটা ভালো বোঝে সেই স্কিমেই দেয়। না, আপনি কি এটা সমর্থন করেন? না না, গভর্নমেন্ট যেটা করবে সমর্থন করতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা করবে সমর্থন করতে হবে। যে সেন্ট্রাল গভর্নমেন্ট সিএ নিয়ে আসছে, মহিলা বিল নিয়ে আসছে, তারপরে 370 ধারা নিয়ে আসছে, সমর্থন করতে হবে গভর্নমেন্ট। আমি তো গভর্নমেন্টের পার্ট না, রাজ্য সরকার তো বলেছে। না, রাজ্য সরকার যেটা ভালো বুঝবে সেটাই তো করবে। মহারাজ, ভোটের আবহাওয়া উত্তরবঙ্গে কি ভাবছেন? এখন আমি জনগণের কথা তো বলতে পারবো না, আমি তো জনগণের মনে থাকি না, জনগণ আমার মনে থাকে। কিন্তু জনগণ তো আপনার দিকে তাকিয়ে। হ্যাঁ, সেটা রেজাল্টে দেখতে পাবো। রাজ্য ভাগের ব্যাপারে যেটা হচ্ছে, আপনাকে বলেছে যে রাজ্য ভাগ হচ্ছে না, অমিত শাহ বলেছে,
হ্যাঁ, তো আপনার কি দাবি এখনো পর্যন্ত থাকছে যে রাজ্য ভাগের ব্যাপারে ভাই রাজ্য ভাগের দাবিটা আমার দাবি নয়, অ্যাজ পার কনস্টিটিউশনই প্রবলেম। এটা আমার ভূমি, এটা আমি সংবিধানের কথা বলছি। সংবিধানের কথা বলা কি অপরাধ? যেখানে যেই সংবিধান রাষ্ট্রপতি আছে, যেই সাথে প্রধানমন্ত্রী আছে, যেই সম্মত ন্যায়পালিকা আছে, সেই সংবিধানের কথাই তো আমি বলছি। এটা আমার দাবি কি কনস্টিটিউশনের প্রবলেম, সেই কথা বলেছি। এটা কনস্টিটিউশন সেট আপ করা উচিত, আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি হয়েছে, সেই কথা বলছি। এটা 1939 সনে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, তখনই এই ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন 290 এই ধারাটা হচ্ছে অ্যামালগামেশন অ্যাক্ট, মানে একটা রাজ্য আরেকটা যুক্ত করাটা, এটা এক ধারা 290। এই 290 ধারাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ গভর্নমেন্ট টোটালি অ্যামেন্ডমেন্ট করে দিয়েছে, খারিজ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। বাতিল করে দিয়েছে সেই 290 ধারাটা ব্রিটিশ সরকার, ব্রিটিশ যখন ডমিনিয়ন গভর্নমেন্ট চলে 1947 সাল 1950 সন পর্যন্ত ডমিনিয়ন গভর্নমেন্ট চলেছিল, না 49 পর্যন্ত চলেছিল। তো সেখানে কি করে ইউটিলাইজ হলো যে আইন নেই? তখন তো প্রধানমন্ত্রী আসলো, তো তখনকার প্রধানমন্ত্রী মিথ্যা ছিল নাকি? তখনকার গৃহমন্ত্রীকে মিথ্যা ছিল নাকি? তখন যে আমরা চিঠি করেছি ভারতের সঙ্গে যুক্ত হয়েছে, এটা মিথ্যা ছিল নাকি? সংবিধান নিয়ে আপনার দীর্ঘদিনের এই আলাদা রাজ্যকে ঘিরে একটা আন্দোলন মহারাজ, সেই জন্য শুনেন, আপনাকে মহারাজ রাজ্যসভার সদস্য করলো বিজেপি, সেখানে কি থাকবেন যখন মানুষের অধিকার? আমি তো বলে দিয়েছি ভাই, জনগণ যদি বলে আপনাকে থাকার দরকার না, আমি ছেড়ে দেব। বললাম, কতবার বলছি, আমি এক বাপের জন্মা, এক কথা বলি, ঠিক আছে? কৃষ্ণ কল্যাণী এখানে দাঁড়িয়েছেন, বিজেপির বিধায়ক কৃষ্ণ কল্যাণী এখান থেকে তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। ভাই, যার যেখানে সুবিধা হয় সেখানে দাঁড়াবে। বিজেপির যেটা রুল রেগুলেশন আছে সেই মতো কাজ করবে। আর আমি বিজেপির প্রার্থী, আমি মেম্বার। হ্যাঁ, বিজেপি অ্যাসেম্বলি আমাকে রাজ্যসভার মেম্বার বানিয়েছে। বিজেপি এখনো প্রার্থী দিতে পারলো না রায়গঞ্জে। ওইটা তো এই কোথায় কোথায় প্রার্থী দিয়েছে আমি টোটালি আর নয়, আমি কিচ্ছু জানি না। বলছিলাম, কালিয়াগঞ্জ এক নাবালিকা এবং কি এক যুবকের মৃত্যু হয়েছে, তার তদন্তভার এখনো শুরু হয়নি, কি বলবেন এই বিষয়ে? ভাই, এই আসল কথা বলেছেন, এগুলো আমার ভিতরে আছে, তার জন্য আমি ব্যথিত, অত্যন্ত ব্যথিত। আমার মানব জন্মটা মহা বিষাক্ত হয়ে আছে। দেখুন, আমরা রাজার বংশধর, রাজনীতি বুঝি, আমরা কূটনীতি বুঝি না। আমরা রাজবংশী মানুষ, রাজনীতিটা বুঝি, কূটনীতিটা বুঝি না। তাদের পরিবারের সাথে কি আপনি কি দেখা করবেন? দেখা করতে তো গেছিলাম, আমাকে তো ঢুকতেই দিল না। হ্যাঁ, আপনারা জানেন, আর কি বলবো। আমরা তো জানি না। মহারাজ, এবার উত্তরবঙ্গে বিজেপি কেমন মানে ফলাফল করবে লোকসভায়? আমি যখন ফিল্ডে নাই, বিজেপির ফিল্ডে নাই, কি করে বলবো? মানুষের সাথে মিটিং করতাম, ভোট সম্বন্ধে আলোচনা করতাম, তাহলে তো বুঝতাম। আপনি তো রাজ্যসভার একজন সাংসদ, কিন্তু আমাকে তো আজ পর্যন্ত বিজেপির অফিসটা দেখায় নাই পশ্চিমবঙ্গে, মানে এখানে। আমাকে শপথ যখন আমি নমিনেশন সাবমিট করেছি, তখন আমার কলকাতার অফিসটা দেখিয়েছিল। তারপরে তো আমি জানি না, তারপরে আমি ওত নিলাম, ওত নেওয়ার পরে আজ পর্যন্ত বিজেপির কোথায় অফিস আমি জানি না। কৃষ্ণ কল্যাণী বলছে সৌমেন রায়ের কালিয়াগঞ্জ হচ্ছে ভোগ ভূমি, ভোগের ভূমি, এটা জন্মভূমি নয়, কর্মভূমিও নয়, ভোগের ভূমি। উনি মানুষের টাকা লুট করে চলে গিয়েছেন, উনি ফেরত আসলে মানুষ ওনার টাকাটা ফেরত, মানে কে বলছে? কৃষ্ণ কল্যাণী, সৌমেন রায়ের প্রসঙ্গ। ওইটা তো আমি কিচ্ছু জানি না ভাই। ওরা কে কোথায় টানি নিয়ে গেল, কে কোথায় হলো, ওটা আমি জানি না। সামনে তো ভোট, কিছু বার্তা দিবেন আজকে প্রোগ্রাম থেকে? কিছু না, মরশুম তো চলছে। না, আমাদের যেটা ব্যথা, সেই ব্যথা সম্বন্ধে আমি বলতে আসছি, লোকদের বলতে আসছি। হ্যাঁ, সে তো যেটা ঘটেছে
দেখুন, এরা তো আন্দোলন তো আমি করি নাই, হাঙ্গাই স্ট্রাইক আমি করি নাই, দিল্লি যাত্রা আমি করি নাই, এরা করেছে, আমি তো করি নাই না, এখানকার মানুষ করেছে। তখন থেকে বর্তমান যেটা পরিস্থিতি আছে সবাই জানি, আপনারাও জানেন, সেটা আজকে পুজো উপলক্ষে আসছি, দুই চার কথা আমাদের ঐতিহাসিক, রাজনৈতিক, ধর্মনীতি আলোচনা করি। আপনি কি লোকসভা নিয়ে কালিয়াগঞ্জে গিয়ে আগামী দিনে কি প্রচারে আসবেন? আমি একা এসে কি করবো এখানে? আগামী দিনে আমি কি করব, কোথায় যাব? আমি তো আসছি, আমি যেটা আসছি এটা রাজনীতি। আমার যদি বলেন তো আমি এখানে রাজনীতির কথা বলতে আসছি, আমি প্রচারের জন্য আসছি, বাবা মার প্রচার জন্য আসছি, আমি যেখানে যাবো সব প্রচার করবো। মহারাজ বলছি, এখানকার কিছু মানুষের সাথে কথা বললাম, তারা বলছে মহারাজ যে বার্তা দিবে আমরা সেই বার্তার দিকে এগোবো, আগামী লোকসভায় তাকে বিচার করবো, কি বলবেন? তার জন্য তো এখানকার মানুষকে ধন্যবাদ, এখানকার তার চরণে 100 কোটি প্রণাম। আমাকে যদি এত ভালোবেসে থেকে আমাকে, আমি জানি এরকম কথা বলবো, কিন্তু এখানকার সমস্ত মানুষের চরণে আমি প্রণাম জানাচ্ছি। তবে রাজবংশী সম্প্রদায়ের মানুষের কাছে ঈশ্বর তুল্য এই মানুষটি বিজেপি দলের জন্য যে তুরুপের তাস হতে চলেছে তা একরকম পরিষ্কার। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।